একটা হচ্ছে দিল্লির, আমার এক খুব প্রিয় বান্ধবী পাঠিয়েছে। তো দিল্লির কোন জায়গা সেটা বলবো না, দিল্লিটা পরে আসছি। তার আগে আসছি একদম এই সুন্দরবন না, সরি ওটাকে বলো না, গঙ্গাসাগরের, ঠিক আছে? হ্যাঁ, উর্মিদের হতে পারে এই ওয়েদারের জন্য। তো গঙ্গাসাগরের ঘটনাটা প্রথমে বলবো, তারপরে দিল্লির ঘটনায় চলে যাব। গঙ্গাসাগরের ঘটনাটাও আমার এক দাদা, ওনার কাছ থেকে কালেক্ট করা, দাদার ছোটবেলার ঘটনা। তা প্রায় মানে আজ থেকে 30-35 বছর আগে তো হবেই। প্রথমেই আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই, গঙ্গাসাগরে কেন। কারণ ওনার বাবা, আমার সেই দাদার বাবা ছিলেন মেসোমশাই, বলছি আমি, মেসোমশাই তখন ওখানে পোস্টিং ছিলেন গঙ্গাসাগরে। আর গঙ্গাসাগরে যে লাইট হাউস হয়, ওখানে ও লাইট হাউসের ডিপার্টমেন্টেই উনি কাজ করতেন। মানে লাইট হাউস, যে সমুদ্রে যে সমস্ত শিপগুলো আসে, আশা করি সবাই জানে লাইট হাউস কি কাজে লাগে, তাও আমি একবার বলে দিচ্ছি। যে জাহাজকে দূর থেকে আলো দেখাতে হয়, ইন্ডিকেট করতে হয় যে এখানে মানে শিপইয়ার্ড রয়েছে বা বন্দর রয়েছে। তো সেই জন্য জাহাজকে আলো দেখানোর জন্য, ওই অপারেটিং সিস্টেমের জন্য তো কাউকে না কাউকে লাগেই। সেখানে গঙ্গাসাগরে ওই লাইট হাউসে মেসোমশাই চাকরি করতেন, ওখানেই পোস্টিং ছিলেন তখন উনি। সারা ভারতবর্ষেই ঘুরেছেন, বাট ওই সময়টা গঙ্গাসাগরে ছিলেন। এবার যেহেতু মানে মেসোমশাইয়ের ঘুরে ঘুরে চাকরি ছিল, আর গঙ্গাসাগরটা তখন যথেষ্ট মানে ব্যাকওয়ার্ড, এখনো অনেকটাই, মানে আমাদের শহরের মতো তো নয়। সেই জন্য কি হয়, ছেলে মেয়ের পড়াশোনার সুবিধের জন্য বা নিজেদের যাদের বাড়ি থাকে তারা কি করে, বাড়িতেই মানে বাবা মা তাদের কাছেই স্ত্রী সন্তানদেরকে রেখে আসে, আর নিজের যেখানে কাজের পোস্টিং সেখানে থাকে, সেটাই স্বাভাবিক। আর ওখানে মানে 3-4 জন বন্ধু মিলে একসাথে থাকে, বা একটা রুম হয়তো মানে একটা বাড়ি, রুম না, একটা বাড়ি, 2তলা বাড়ি কি 3তলা বাড়ি, সেখানে ভাড়ায় নিয়ে প্রত্যেকে আলাদা আলাদা রুমে থাকছে, এরকমও অনেকে করে। তো ওই মেসোমশাই যে থাকতেন গঙ্গাসাগরে, ওনার হচ্ছে 1তলা 2তলা এই দুটো, মানে বাড়িটা ছিল দোতলাতে, নিচের তলায় 2-3টে রুম, সেখানে এক একজন করে থাকতো, আর ওপরের তলাতেও ওরকম 2-3টে রুম, এক একজন করে প্রত্যেকটা রুমে থাকতো। এবার মানে মাঝে মাঝে মাসিমা তার সন্তানদের নিয়ে ওখানে যেতেন, ঘোরাও হলো, তার সাথে সাথে যেহেতু মানে গঙ্গাসাগর তো দেখার জায়গা, তার সাথে সাথে তীর্থস্থান, সেজন্য যাওয়া আসা চলতোই। তো সেবারে গেছেন মাসিমা ছেলেকে নিয়ে, ওনারা 2 ভাই, তো 2 ছেলেকে নিয়ে মাসিমা গেছেন, ওখানে আছেন বেশ। এবার গঙ্গাসাগর বললাম তো আজ থেকে 30-35 বছর আগের। তো গঙ্গাসাগরটা কিরকম মানে আশা করি কল্পনা করতে পারছো, পুরোপুরি কেয়া বন, চতুর্দিকে জঙ্গল জঙ্গল, আর সন্ধ্যেবেলা হলে পাওয়ার কাট, আর সমুদ্রের মানে কি বলে গর্জন, হাওয়া, জাহাজের আওয়াজ, এই সমস্ত মানে, এবং খুব মানে লোকালিটিতে লোকজন খুব কম, ঠিক আছে? বাড়ি ঘরও বেশ দূরে দূরে, পাণ্ডব বর্জিত দেশ যাকে বলা হয় সেরকম খানিকটা। এখন অনেকটাই ডেভেলপ হয়ে গেছে, বাট তখন তো কোনো জায়গায় অত ডেভেলপ ছিল না। তো গঙ্গাসাগরও তাই। এবার চতুর্দিকে জঙ্গল, পাওয়ার কাট হয় রাত্রেবেলা, কিন্তু কি হয়, সমুদ্রের হাওয়া আসলে তখন আর ওই পাওয়ার কাটও কিছু মনে থাকে না, দরজা জানলা খুলে দাও। আর সমুদ্র, যেগুলো সি ফেসিং বাড়ি, যে বাড়িটায় থাকতেন সি ফেসিং বাড়ি, তো বুঝতেই পারছো, ওখানে দরজা খুলে দিল কি জানলা খুলে দিল, দরজা তো না, সাধারণত জানলাই খোলা থাকতো, জানলা খুলে দিল, আরামসে হাওয়া আসছে, তো রাত্রেবেলা কেটে যেত। এবার যেহেতু মানে প্রত্যেকের সিঙ্গেল রুম, এক একজন করে থাকে, মানে বেড আর কত বড় হবে, খুব বেশি হলো 2 জন শোয়া যায়, তাতে 4 জন তো আর শোয়া যায় না। তো সেদিন ওরকম মাসিমা যখন গেছেন, তখন ওরকম পাওয়ার কাট হয়ে গেছে, অন্ধকার ঘুটঘুটে। তো মাসিমা বললেন, নিচে একটা রুম খালি ছিল সেই সময়, নিচের রুমটা খালি। মাসিমা বললেন তুমি ছেলেদের নিয়ে শো, আমি নিচে গিয়ে শোবো। এবার মাসিমা একটু জেদি টাইপের, আর প্রচন্ড সাহসী। জেদি মানে ওনার যদি গরম লাগে, উনি যদি বলেন যে আমার গরম লাগছে, আমি এই রুমে শোবো না, তাহলে আর উনি মানে ওনাকে কেউ আটকাতে পারবে না। আর সাহসী বললাম, তো ভয় ডর ওনার কোনো ব্যাপার না। তো মেসোমশাই বললেন তুমি একা একা নিচে ওরকম গিয়ে শুয়েও না।
বলছে না আমার এখানে গরম লাগছে, নিচে হয়তো আর একটু ভালো হাওয়া আসবে, বা আমি একা রুমে আরামসে হাত পা ছড়িয়ে শোবো, একটা বেডে একা, স্বাভাবিক। তো ঠিক আছে, ছেলেরাও ঘুমিয়ে গেছে, মাসিমা উঠে রাত্রেবেলা নিচে গিয়ে শুনলেন। তো মেসোমশাই বেশ কয়েকবার মানা করেছেন, কিন্তু মাসিমা শোনেননি, দিয়ে তো বেশ আরাম করে ঘুমিয়েছেন। আর মাসিমার একটা অভ্যেস, মানে যেহেতু উনি দীক্ষিত, তো শোয়ার আগে জবটা করে তারপরে, এটা যারা দীক্ষিত তারা এটা করেই, তো বেশ দিব্যি বিছানায় বসে জব টপ করেছেন, করে শুয়েছেন। তো ঠিক আছে, খুব সুন্দর হাওয়া আসছে, পাওয়ার কাট হলেও একটা ছোট্ট মানে ওই মোমবাতি বা কিছু একটা জ্বালিয়ে দিয়েছেন, মোমবাতি তো না, মানে ওই তখন হ্যারিকেনই থাকতো, মোমবাতি হলে হাওয়ায় নিভে যাবে, তো হ্যারিকেন জ্বলছে এক সাইডে, উনি ঘুমোচ্ছেন। হঠাৎ মনে হলো দরজা বন্ধ, অবশ্যই শুধু জানলাটা খোলা আছে, তো ঘুমিয়ে গেছেন। হঠাৎ মনে হলো ঘরে যেন কেউ হাঁটা চলা করছে। মাসিমা মানে প্রথমে তো মানে কি হয়, আমরা যখন ঘুমোই তখন আমাদের সেন্স থাকে না, প্রথমে ভেবেছেন বাড়িতে, তারপরে চোখ খুলে দেখছেন না অন্ধকার, তারপরে মনে পড়লো আচ্ছা আমি তো গঙ্গাসাগরে রয়েছি, আর আমি তো নিচে এসছি একা শুতে, কি হলো এত রাত্রে দরজা বন্ধ, জানলা দিয়ে তো আর কেউ আসবে না, তাহলে কে ঢুকেছে রুমে? তো উঠে উনি হারিকেন মানে করলেন, জোরে করলেন, আর ইন দ্য মিন টাইম লাইটও চলে এসছে, তো উনি লাইটটাও জ্বালালেন, কিন্তু দেখলেন কোথাও কেউ নেই, কিচ্ছু নেই, পুরো ঘর ফাঁকা, কিন্তু উনি স্পষ্ট শুনেছেন যে আওয়াজ হচ্ছে, কেউ যেন হাঁটাচলা করছে। ঠিক আছে, এবার লাইট বন্ধ করেই শোবেন, স্বাভাবিক, লাইট জ্বলে তো আর কেউ ঘুমায় না, এবং বললাম উনি সাহসী। আবার উনি শুয়েছেন, আবার কিছুক্ষণ পরে সেম মনে হচ্ছে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে, এবং এবারে মানে খাটের সাইড দিয়ে, এতক্ষণ যে রুমে হাঁটছিলেন এবার মনে হচ্ছে খাটের পাশ দিয়ে কেউ হাঁটছেন, আর একটা আবছা মানে বাইরে থেকে একটা আলোর আভা তো আসেই না জানলা দিয়ে, আর রাত্রেবেলা অন্ধকারেও একটা চোখ সয়ে যায়, তো ওনার মনে হচ্ছে খাটের পাশ দিয়ে কেউ হাঁটা চলা করছেন, এবং একটা নিঃশ্বাসের মানে নিঃশ্বাস ফেললে যেরকম আওয়াজ হয়, মানুষ খুব নিস্তব্ধ রাত্রি, তার মধ্যে একটা নিঃশ্বাসের আওয়াজ, মানে কিরকম একটা অকওয়ার্ড লাগলো। আবার উনি ভাবলেন, তখন উনি বললেন কে, জোরে বলেছেন কে, কোনো সাড়া নেই। আবার বললেন কে, কোনো আওয়াজ নেই। তখন একটু একটু যে ভয় লাগছে না তা না, একটু তো ভয় লাগছে। উঠে আবার লাইট জ্বালিয়েছেন উনি, না কোথাও কিছু নেই, দরজা যেমন বন্ধ ছিল তেমন বন্ধ, কোনো নেই। এবার মানে উনি না তখন কন্টিনিউ জব করা শুরু করেছেন, এবং মানে মনে মনে বলছেন যে দেখো তুমি যেই হও না কেন, আমি তোমাকে ডিস্টার্ব করছি না, আমি শুধু এই আজকের রাত্রিটুকু ঘুমোচ্ছি, তুমি আমাকে আজকের রাত্রিটুকু ঘুমোতে দাও, এখন মাঝরাত্রে আমি আবার ওপরে যাব, ওপরে গিয়ে ডাকবো, কালকে আমি আর আসবো না তোমার রুমে, তুমি যেই হও না কেন তুমি এখানে থাকো, আমি তোমায় ডিস্টার্ব করবো না, আমাকে রাত্রিটুকু ঘুমোতে দাও। মানে ওনার যে সাহস সেটা ভীষণ ভাবে। তো ঠিক আছে, এইসব বলে টলে তারপরে জব করতে করতে ঘুমিয়ে গেছেন। ভোর হতে না হতে তো উঠেছেন, ঘুম ভেঙেছে, সোজা ওপরে। কি মেসোমশাইকে বলছি জানো রাত্রে এরকম হয়েছে, তখন মেসোমশাই বলছেন আমি তো তোমায় বলেছিলাম রাত্রে নিচে শুতে যেও না। বলে কেন, কি আছে, শুতে গেলে কি হবে, কি হয়েছে ওই রুমে, কিছু কি ব্যাপার আছে? তখন মেসোমশাই বলছেন ব্যাপার মানে এখানে ওই রুমটায় একজন থাকতেন, এবং মাসিমা গঙ্গাসাগরে পোস্টিং হওয়ার পরে মাসিমা ফার্স্ট টাইম ওখানে গেছেন, কিন্তু যার কথা বলছেন তার সাথে মানে কি বলবো ভালো রিলেশন, এবং মাসিমা ওনার নাম মেসোমশাইয়ের মুখে অনেকবার শুনেছেন। তো মেসোমশাই বলছেন, তখন বললেন যে আমি রাত্রি বলে তোমাকে আর কিছু বলিনি, আর আমি তো জানি তুমি প্রচন্ড জেদি, সেজন্য আমি তোমার মানে বলতে চাইনি কথাটা। তো ওই দাদা মারা গেছেন, ওই রুমটাতে উনি থাকতেন, আর তারপর থেকে ওই রুমে কেউ আসলে বা কেউ শুতে গেলে এই জিনিসগুলো ফিল করে। বলে মানে যা বলছি তাই। বলে কিছুদিন আগে একজন, আমরা প্রথম এত করিনি, কিছুদিন আগে একজনের ভাই এসেছিল বাড়ি থেকে, তো সেও ওরকম মানে একা শোবে, আরাম করে শোবে, রুমটা খালি, তো সেও গিয়ে শুয়েছিল, কিন্তু তোমাকে তো তাও ঘুমোতে দিয়েছে, বা তুমি ঘুমোতে পেরেছো, সারা রাত্রি কাটাতে পেরেছো, সে তো মানে ভয় বলো নাকি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে সেরকম ব্যাপার। সে এসে যা বলেছে যে আমাকে যেন কেউ মানে
একদম মানে মুখের উপরে নিঃশ্বাস ফেলছিল এবং একটা হুঙ্কারের আওয়াজ, এবং হঠাৎ মনে হলো কেউ খাট থেকে জোরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে, এবং সেই ধাক্কা খাওয়ার পরে সে পুরো একদম শটানো ওপরে মানে দোতলায় এসে, ওপরে মানে ওপরে না সরি, দোতলায় এসে গেছে এবং এসে তারপর তার দাদার সাথেই ঘুমিয়েছে। তো এটা কিছুদিন আগে ঘটেছে। তারপর থেকে আমরা ওই রুমটা অ্যাভয়েড করি, মানে দিনের বেলা ঠিক আছে গেলাম, কেউ এসছে বসলো টসলো ঠিক আছে, বাট রাত্রেবেলা আমরা কেউ গিয়ে শুই না ওই রুমটাতে। এবং বুঝি যে মানে যে দাদা মারা গেছেন ওই দাদা ওখানে রয়েছেন। এবার আমরা যেটা মানে কি হয়, সবসময় যে ভূতেরা ভয় দেখাতে চায় তা নয়। এবং আরো একটা ব্যাপার, এই মাসিমার সাথে ওই যে ভদ্রলোক যিনি মারা গেছেন তার সাথে একটা মানে ভালো সম্পর্ক, ইন দ্য সেন্স মানে ফ্যামিলি টাইপের রিলেশন। কিরকম, পুজোতে মেসোমশায় তার সন্তানদের জামা কাপড় কিনে দিতেন, এবং ওই মানে মেসোমশায়ের ওই যে দাদা যিনি মারা গেছেন উনিও পুজোতে ছেলে মেয়েদের জন্য মানে এনার ছেলেদের জন্য, মেসোমশাইয়ের ছেলেদের জন্য জামা কিনে দেওয়া বা প্রত্যেকের ফ্যামিলির গল্প করা, সেই জন্য সবাই সবাইকে চিনতো, মানে দেখেনি কিন্তু চিনতো সবাই সবাইকে। এবং খুব ভালো একটা বন্ধুত্ব ছিল, যা হয় একসাথে সবাই মিলে থাকতে থাকতে, আর ওখানে তো একাই থাকে, তো সেই জন্য খুব ভালো রিলেশন ছিল। তো হতে পারে সেই জন্য হয়তো মাসিমাকে উনি কোনো মানে শুধু হিন্টস দিয়েছেন যে আমি আছি এখানটায়, সেটা বুক করেছেন, বাট কোনো ক্ষতি করেননি। বা মাসিমা যখন বলেছেন যে আমি রাত্রে আমাকে শুতে দাও, কালকে আমি চলে যাব আর আমি আসবো না এই রুমে, তো এইসব যখন বলেছেন সেই কারণেই হোক, তো উনি ছেড়ে দিয়েছেন মাসিমাকে, কিছু বলেননি। এবং সব সময় যে মানে এন্টিটিরা ভয় দেখাতে চায় তা নয়, তাদের একটা কিছু বলার থাকে বা কিছু জানানোর থাকে কখনো কখনো, সেই জন্য কিন্তু তারা যোগাযোগ করতে চায়। এবার যেহেতু আমাদের সাথে ওদের ওই কি বলবো ওয়েভ লেংথটা ম্যাচ করে না, সেজন্য ওদের ভাষাও আমরা শুনতে পাই না, আমাদের ভাষাও ওরা শুনতে পায় না, বা আমাদের ভাষা ওরা শুনতে পেলেও হ্যাঁ আমাদের ভাষা ওরা শুনতে পায়, কারণ ওরা একটু হলেও আমাদের চেয়ে হায়ার লেভেলে রয়েছে, কিন্তু আমরা সেই লেভেলটাই নেই, সেজন্য আমরা ওদের ভাষাটা বুঝতে পারি না, বাট ওরা কিন্তু আমাদের সেন্স করতে পারে, বুঝতে পারে ব্যাপারগুলো। ঠিক আছে, সরি একটুখানি কি চাই, পেন সরি, ছেলেদের স্টাডি রুমটা নিয়েছে তো তো সেই জন্য আজকে ওকে ওকে। তো এই ছিল আমার প্রথম ঘটনা মানে। এবং দাদা বলেছিলেন যে ওই যে মানে কাকু বলতেন যিনি মারা গেছেন তাকে, বলে কাকুর গল্প এত শুনেছি, এবং কাকু খুব ভালো মানুষ ছিলেন, এবং ওখানে যেহেতু সবাই একসাথে থাকতেন, রান্না বান্নাও একসাথে হতো, কাকু খুব ভালো রান্না করতেন, মানে খাওয়া দাওয়ার ডিপার্টমেন্টটা কাকুর থাকতো, মানে অনেক কিছু রেসপন্সিবিলিটি নেওয়া, বাজার করে আনা, এই সবগুলো কাকুই করতেন, এবং খুব ভালো ছিলেন মানুষটা। তো সেই জন্যই আরো মনে হয় যে উনি হয়তো কিছু বলতে চাইছিলেন, বা যেটা অন্যান্যরা বুঝতে পারছিল না। কখনো কখনো শোল আটকে যায়, তো সেই আটকে গেছে, উনি বেরোতে চাইছেন, এরকম কিছু ইন্টারাকশন করার ছিল ওনার। তো ঘটনাটা শুনে মানে শুনতে তো অত ভয় লাগে না, কিন্তু যে ফেস করে তার কিন্তু ভয় লাগে। তো এই ছিল ঘটনা, এটা গেল আমার প্রথম ঘটনা। আশা করি তোমাদের ভালো লাগলো। হ্যাঁ, মুক্তি হয়নি, তনুদি ঠিক করেছো, ঠিক বলেছো, হ্যাঁ ঠিক বলেছো। উর্মিদেব পছন্দ করে না যে আমি এই রুমে রয়েছি, এই রুমটা আমার, এখানে যেন অন্য কেউ না আসে, এরকম একটা ব্যাপার থাকে না, আমাদের সবারই থাকে। আমরা যে রুমটায় থাকি, এই যে এক্ষুনি আমার ছেলে স্টাডি রুম ওদের, এটা তো আমি নিয়ে নিয়েছি, সেজন্য এসে এটা চাই ওটা চাই, একটা হয় না মা তোমাকে একটুখানের জন্য ছেড়ে দিলাম, তাড়াতাড়ি ছেড়ে দিও, এই যে একটা ব্যাপার থাকে, যে একটা অধিকার বোধ থাকে। তো শোলের আফটার ডেথ শোল সেটা সেই জিনিসটা মনে হয়, মানে সবকিছুই থাকে কিন্তু তার শরীরটা থাকে না, তার সেন্সটা পুরো থাকে, এইটাই হয়ে যায় প্রবলেম। তো কখনো কখনো তো শরীর ছেড়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে মানুষ বুঝতেও পারে না যে শরীর ছেড়ে বেরিয়ে গেছে বা মারা গেছে তিনি, সেই জন্য প্রবলেমগুলো হয়। তো আশা করি ওনার আত্মা এতদিনে মুক্তি পেয়ে গেছে নিশ্চয়ই, অবশ্যই, বা সেই বাড়ি হয়তো আজ আর নেই, ভেঙে গেছে, কারণ 30-35 বছর তো আর কম নয়। কিন্তু এই সমস্ত মানে তখনকার পরিবেশগুলো বেশ ভালো লাগে। এখন তো লাইট যাওয়া কি জিনিস আমরা জানি না,
ভূতের গল্প কি জিনিস বা ভূতকে সেন্স করা, গল্প শুনতে শুনতেও আমরা সেন্স করেছি ভূতকে, সেই জিনিসগুলো এখন আর হয় না। এখন আমাদের বাচ্চারা সেই জিনিসগুলো আর পেলো না। মানে আমরা মামা বাড়িতে গিয়ে যে জিনিসটা পেতাম, জঙ্গলে জঙ্গলে সারাদিন ঘুরে বেড়ানো, তারপরে সন্ধ্যেবেলা কখনো লাইট আছে কখনো লাইট নেই, লাইট না থাকলে বাইরে একটা হ্যারিকেন জেলে মাদুর পেতে সবাই মিলে বসা, পাড়ার সব মানে মাসিরা দিদারা তারা সব এসে হাজির হতো, মহিলা মহল যাকে বলে, আর সেখানে পুরো বাচ্চারা সমস্ত, আর সেখানে বাচ্চাদের মানে আবদার থাকতো, দিদা একটা ভূতের গল্প বলো ভূতের গল্প বলো। তো এইরকম করে যে মজা, সেই সময় কখনো কখনো একটু মুড়ি মাখানো হতো, কেউ পেঁয়াজি ভেজে নিয়ে আসলো, এগুলো আলাদা একটা মানে কি বলবো, ওই একটা ওই সব জিনিসগুলোর ব্যাপারটাই আলাদা। জঙ্গলের মধ্যেও আলাদা একটা সৌন্দর্য, অন্ধকারের মধ্যেও আলাদা একটা সৌন্দর্য থাকে। তো এরপরে চলে যাই, হ্যাঁ উনি খুব সাহসী ছিলেন মহুয়া, ঠিক বলেছে। আমি সবার প্রশ্নের উত্তর পরে দেব, মানে প্রশ্ন না সরি, সবার সাথে মেসেজগুলো আমি পরে দেখবো। আজকে কিন্তু আমি এখন দেখলাম না সবগুলো, মোটামুটি যেগুলো চোখে পড়লো সেগুলো। হ্যাঁ ঠিক বলেছো, সুচরিতা কিন্তু খুব মজার কমেন্ট করে, ভূত বলে কি ওদের কোনো প্রাইভেসি নেই, ঠিক তাই। হ্যাঁ উর্মিদের আলাদা আনন্দ ছিল ওই সময়টাতে। এবার চলে যাই সোজা একদম, এতক্ষণ ছিলাম একটা গ্রামে, 30-35 বছর আগের ঘটনা। এবার চলে যাই দিল্লিতে, এবং দিল্লির এটা ছিল গ্রাম, আর এটা দিল্লির মোটামুটি একটা পশ এরিয়া, মোটামুটি পশ না ভালোই পশ এরিয়া, সোসাইটির গল্প, এবং খুব বেশি দিন পুরনো নয়, হার্ডলি 7 থেকে 10 বছর হয়তো হবে, 7-10 বছর বা 5-6 বছর ধরে নেওয়া যায়, মানে সেরকম একটা সময়। তা একদম পুরো আকাশ পাতাল চলে এলো, তাই না? কিন্তু এটাও দুটোর মধ্যে কমন ফ্যাক্টর একটাই, যে ভূতের গল্প, এটাও ভূতের গল্প। তো প্রথমে একটু দিল্লির সোসাইটিটা, মানে যদি কেউ না জেনে থাকে, বা কলকাতাতেও আছে নিশ্চয়ই এরকম সোসাইটি, সব জায়গাতেই রয়েছে। দিল্লিতে যে মানে বাড়িগুলো হয় মেনলি ওটা 4th ফ্লোর পর্যন্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে, কারণ 5th ফ্লোর পর্যন্ত উঠতে দেওয়া হয় না। নয়ডাতে কিন্তু আলাদা, নয়ডাতে আমরা যে ফ্ল্যাটে থাকি 26th ফ্লোর পর্যন্ত আছে, কোনোটা আরো বড় টাওয়ার আছে, 40-44 এরকমও টাওয়ার রয়েছে। নয়ডার ব্যাপারটা আলাদা, দিল্লির ব্যাপারটা কিন্তু আলাদা। এবার যেগুলো একটু ভালো এরিয়াতে সোসাইটিগুলো, সেখানে কি হয়, আরো মানে 4th ফ্লোর বা 3rd ফ্লোর পর্যন্ত থাকে, নিচে গ্রাউন্ডে, এটা এখানে সোসাইটিতেও তাই, গ্রাউন্ডের স্পেসটা অনেক বড়, যারা গ্রাউন্ডের ফ্ল্যাট নেয় তাদের স্পেসটা বড় থাকে, গার্ডেনটাও তারা পায়। আর যে সোসাইটিটার কথা বলছি সেখানে নিচে হচ্ছে 3টে বেডরুম, তারপরে ওপরে 2টো ফ্লোর, 2টো ফ্লোরে 2 বেডরুম, আর 2 বেডরুম করে শেড থাকে। এবার মাঝখানের যেটা সেটা 2 বেডরুম, কিন্তু তার উপরেরটা, এটা দিল্লির নিয়ম যে একদম টপ ফ্লোরে যারা থাকবে ছাদটা তারা পায়, ঠিক আছে, এটা নিয়ম অনুযায়ী। তো ছাদটা তাদের হয়, এবার ছাদটা তারা যেভাবে ইচ্ছে ব্যবহার করতে পারে, কখনো কখনো কেউ কেউ তাতে বাড়িও বানিয়ে নেয়। এবার যেহেতু বললাম পশ এরিয়ার, তো সেজন্য ওরা যে ফ্যামিলিটা তারা ওই টপ ফ্লোরে থাকতো, টপ ফ্লোরে তারা নিজেদের মতো 2টো রুম এক্সট্রা বানিয়ে নিয়েছিল। তো একটা হচ্ছে ওই স্টোর রুম হিসেবে ব্যবহার করা, বা কোনো গেস্ট এলে তাদের জন্য, যেহেতু নিচে 2 BHK, আর আরেকটাতে সার্ভেন্ট রুম, ঠিক আছে। তো এইভাবে ওরা বানিয়ে নিয়েছিল। সোসাইটিতে কি হয়, টাওয়ার থাকে, ABCDEF এরকম করে, যত বড় সোসাইটি কোনোটা H বা I পর্যন্ত টাওয়ার থাকে, আবার কোনোটা মানে ওই এক একটা বিল্ডিং, এই যে 3টে ফ্লোর নিয়ে একটা বিল্ডিং, সেই এক একটা বিল্ডিংকে এইভাবে কোথাও কোথাও অন্য, আমাদের যেমন গঙ্গা, গায়ত্রী, সিদ্ধি, সরস্বতী এরকম ভাবে টাওয়ারের নাম থাকে, কোথাও ABCD থাকে, এরকম ভাবে থাকে। তো প্রত্যেকটা টাওয়ার কিন্তু যদি মনে করো 4টে বা 5টা টাওয়ার থাকে, প্রত্যেকের আলাদা নাম, কিন্তু একই সোসাইটির আন্ডারে, ঠিক আছে। আবার ডুপ্লেক্সও হয় কখনো কখনো, ডুপ্লেক্সটা নয়ডায় দেখা যায়, কিন্তু দিল্লির ক্ষেত্রে নয়। তো যে ফ্যামিলিটা থাকে তারা টপ ফ্লোরে, আমি বললাম কিভাবে বাড়িটা বানিয়েছে।
এবার যেহেতু সার্ভেন্ট কোয়ার্টারে অবশ্যই তাদের আলাদা টয়লেট বাথরুম আর নিজেদের জন্য তাদের বাথরুমটা আলাদা, অবশ্যই সেটা তো স্বাভাবিক। তো এইবার যে ফ্যামিলিটা থাকতো তাদের একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। ফ্যামিলিতে মা, বাবা এবং মেয়েটা 17-18 বছর বয়স। বাবা বিদেশে চাকরি করে, বিদেশ মানে খুব বেশি দূরে নয়, ধরে নাও ব্যাংকক। তো ব্যাংকক থেকে যাতায়াতের কোনো অসুবিধা হয় না দিল্লিতে, মানে 3-4 ঘন্টা টোটাল বা আরেকটু বেশি 4-5 ঘন্টায় পৌঁছে যায়, তো কোনো অসুবিধা হয় না। তো বাবা যাতায়াত করেন আর মা আর মেয়ে এখানে থাকে। এবার যেহেতু মা মেয়ে থাকে এবং মাও চাকরি করেন, সেই জন্য ওরা ফুল টাইম সার্ভেন্ট রাখে, হেল্পিং হ্যান্ড, সার্ভেন্ট বলবো না, হেল্পিং হ্যান্ড রাখে ফুল টাইম। এবং সেটা এজেন্সি থেকে হায়ার করে, কারণ এজেন্সি থেকে হায়ার করলে অনেকগুলো সুবিধে থাকে। ট্রেন্ড পাওয়া যায়, যার যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী। কারো যদি নার্স দরকার হয় তাহলে সেটা তার নার্সের ট্রেনিং নেওয়া, সেরকম কোনো হেল্পিং হ্যান্ড দেওয়া হয়। বা কারো মহিলা, কারো ছেলে চাই, মানে যে কোনো ধরনের হেল্পিং হ্যান্ড, সেটা ছেলেও হতে পারে মহিলাও হতে পারে। কেউ একটু মানে কম এজের চাইছে, কেউ একটু বেশি এজের চাইছে, এটা একটা ব্যাপার ওই ওখান থেকে হায়ার করার। আরেকটা জিনিস হচ্ছে একটু ওরা পয়সাটা বেশি নেয়, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যেমন একজন হেল্পিং হ্যান্ড চলে গেলে বাই চান্স কোনো কারণে আমাদের খুঁজতে অনেকটা সময় লেগে যায়, একে তাকে বলে বেড়াতে হয়। কিন্তু ওই যেখান থেকে হায়ার করা হয় ওখান থেকে যদি নেওয়া হয়, সেখানে কিন্তু ওই বারবার তাদের বলতে হয় না, জাস্ট একবার ফোন করে দিল যে আমার এই হেল্পিং হ্যান্ড চলে গেছে, এবং অবশ্যই ওদের কাছেও খবর থাকে যে চলে যাচ্ছে বা ছেড়ে দেবে সে, তখন ওরা মানে ইমিডিয়েটলি আরেকজনকে রিপ্লেস করে দেয়। তো এগুলো সুবিধে, এজেন্সি থেকে যদি আমরা হায়ার করি তাহলে এই সুবিধেগুলো পাওয়া যায়। তো যেহেতু হাজব্যান্ড বিদেশে চাকরি করে, দিল্লির পশ এরিয়াতে বাড়ি, ওয়াইফও চাকরি করে, তো সেই জন্য বোঝাই যাচ্ছে যে ওয়েল এস্টাবলিশড ফ্যামিলি, এই নয় যে পয়সা কড়ির কোনো ব্যাপার আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভদ্রমহিলার। প্রথমে হাজবেন্ড মোটামুটি ফ্রিকুয়েন্টলি যাতায়াত করতেন, কিন্তু ধীরে 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 ওনার যাতায়াতটা কমে গেল, হাজবেন্ডের আসা যাওয়াটা কমে গেল। আরেকটা যে ব্যাপার ছিল, মোটামুটি ওখানে আশেপাশে সবাই জানতো যে ওদের হেল্পিং হ্যান্ড খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হতে থাকে। এবং একটা সময় হলো যে এজেন্সি থেকে, মানে একটা এজেন্সি যদি জানতে পারে যে মানে কোনো কারণে হেল্পিং হ্যান্ড কে মানে প্রবলেম করছে বা বারবার চেঞ্জ করা হচ্ছে, রেপুটেশনেরও একটা ব্যাপার থাকে, সেটা যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু অন্যান্য এজেন্সিগুলোর কাছেও সেই খবরটা পৌঁছে যায়। তো ভদ্রমহিলার যে প্রবলেমটা ছিল, ভদ্রমহিলা মানে হয় না কিচকিচ কিচকিচ করা, হেল্পিং হ্যান্ডের সাথে কোনো দিন তিনি ভালো ব্যবহার করতেন না, প্রচন্ড পরিমাণে ইরিটেট করতেন, কথায় কথায় মানে আজে বাজে ভাষা থেকে শুরু করে কখনো কখনো হাতও উঠত। এবং গায়ে হাত তোলা যতই তারা গরিব হোক, কোনো মানুষই কিন্তু মেনে নিতে পারে না। তো হেল্পিং হ্যান্ডরা মানে কি 1 মাসও কখনো কখনো কেউ টিকতে পারতো না, চলে যেত। এবং চলে যেত এমন ভাবে কোনো জিনিসপত্র নিত না, পুরো জাস্ট যে ড্রেসটা পরে থাকতো সেই ড্রেস পরে বেরিয়ে যেত, এরকম ভাবে মানে এত টর্চার হতো তারা। তো মোটামুটি এজেন্সিগুলো জেনে গেছিল যে এদের মানে এই ভদ্রমহিলার ওখানে যদি কেউ ফোন মানে ওখান থেকে ফোন এলে আমরা পাঠাবো না। তো এজেন্সি থেকে মোটামুটি সব এজেন্সি মানা করে দিত ওনাকে। প্রচন্ড ইরিটেটিং মহিলা যা হয়। তো এবার কি হয়, কিছু গরিব মানুষ আছে, সবাই সব সময় যে এজেন্সির থ্রু দিয়ে পাওয়া যায় তা তো না। কিছু মানুষ আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে আসে যারা খুব দূর থেকে আসে, গ্রাম থেকে আসে, অবশ্যই পেটের দায়ে আসে, কখনো তাদের ভাই দিদি বা দাদাদের সাথে আসে, এরকম ভাবেও তো আসে। তো যখন এজেন্সি থেকে কাউকে পাওয়া গেল না, তখন ওই ভদ্রমহিলা একটা মেয়েকে হায়ার করলেন, যে মেয়েটা ঝাড়খণ্ডে বাড়ি। এবং মেয়েটার দাদা মানে প্রায় 1 বছর আগে এসছিল, তারপরে বোনকে নিয়ে এসছে।
তো বোনকে নিয়ে এসে এরকম যখন একটা ভালো জায়গায় পেয়েছে এবং মা মেয়ে থাকে, সিকিউরিটিরও কোনো ব্যাপার নেই, মানে ভয় থাকে না সিকিউরিটির, যেহেতু মা মেয়ে থাকে, তো ঠিক আছে দাদা খোঁজ পেয়েছে, বোনকে ওখানে রেখে দিয়েছে। এবং বাইরে থেকে দেখে তো আর কেউ বুঝতে পারে না, এজেন্সিদের কাছে খবর ছিল যে ভদ্রমহিলা কিরকম, বাট ওই দাদার কাছে তো আর খবর ছিল না। এবং একটা মানে কি বলে, একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট গ্রামের মানুষের কাছে, কারণ 24 ঘন্টা থাকলে একটা ভালো অ্যামাউন্ট পাওয়া যায়, সেই অনুযায়ী বেশ ভালোই চাকরিটা ছিল। তো সেই জন্য বোনকে ওখানে রেখে দেয়। এবার বেশ চলছিল দুর্গাপুজোর আশেপাশে, দুর্গাপুজোর আর তখন 7-8 দিন বাকি। হঠাৎ একদিন সোসাইটিতে পুলিশ এসছে এবং আমার যে বান্ধবী তার পাশে, মানে তার সোসাইটির ভেতরেই পুলিশ এসছে। কি হয়েছে তখন বেলা মানে ওই 1:30-2 হবে, দুপুরবেলা। ওই বাড়িতে যে হেল্পিং হ্যান্ড ছিল সে সুইসাইড করেছে এবং জানা গেল যে 10টার সময় সে ব্রেকফাস্ট দিয়েছে, ঘরের সমস্ত কাজ টাজ করে দিয়েছে। এবং আমি ওই যে বললাম সার্ভেন্ট কোয়ার্টার ওপরে ছিল, তো তারপরে ওপরে উঠে গেছে, তারপর অনেকক্ষণ নিচে আসেনি। তো এবার কিছুক্ষণ পরে যা হয়, ওরা ডেকেছে, আসছে না কেন, এই করে যখন দুপুর হয়ে গেছে তখন ওপরে গিয়ে দেখছে যে ওপরের রুমে যখন দরজা খুলে দেখলো মেয়েটা হ্যাং করে নিয়েছে নিজেকে। পুলিশ এলো, বডি নামিয়ে নিয়ে গেল। এবার যেদিন ঘটনা ঘটে সেদিন কি হয়, মানে পুলিশ যেহেতু মানে তহকিকাত যেটাকে বলে বা সমস্ত কিছু খোঁজ খবর নেবে, তো ওদেরকে যা কিছু প্রশ্ন করার বা কিছু সবকিছুই করলো, কিন্তু কি হলো কোনো এভিডেন্স পেল না যে এরা যে কোনো, কারণ পুলিশের তো আর জানার কথা নেই যে ভদ্রমহিলা কিরকম ইরিটেটিং বা কি পরিমাণ অত্যাচার করে, সেসব তো আর পুলিশ জানে না। তো মোটামুটি কোশ্চেন করে টোরে বোঝা গেল যে না, এরা কোনোভাবে ইনভলভ নয়। যাই হোক, তো পুলিশ বললো আপনার বাড়িটা কিন্তু লক থাকবে, আপনারা অন্য কোথাও গিয়ে থাকুন কয়েকটা দিন। তো ঠিক আছে, ওরা সেদিনই চলে গেল। বডি চলে যাওয়ার পরে মা মেয়ে ওখান থেকে চলে গেল। এরপর 8-10 দিন কেটে গেছে, পুলিশ স্বাভাবিক কোনো এভিডেন্স পায়নি, তো কোনো সেরকম ভাবে কেস হয়নি। আর গরিব মানুষদের কি হয়, তাদের পুলিশের কাছে গিয়ে তারা তাদের প্রবলেমগুলো বলার সুযোগ পায় না, বা পুলিশ সেই সুযোগও তাদের দেয় না। আরেকটা ব্যাপার ছিল, এই যে ভাই বোন, ওই দাদাটা থাকতো একটা মানে লেবাররা যেখানে থাকে, সেখানে লেবার বলবো না, মানে যে কোনো, যখন কেউ ব্যাচেলার মানুষ থাকে, সে তো এখানে এসছে রোজগার করার জন্য, সে তো আর ওই ঘর ভাড়া অনেক বেশি দিয়ে লাক্সারি করার জন্য আসেনি। তো অনেকজন মিলে একসাথে থাকতো, প্রায় ওরা 6-7 জন ছেলে একসাথে একটা রুমে থাকতো। আর বোন ওই বাড়িতে থাকতো, সেই জন্য দাদা দেখা করতে আসতো, বাট কোনোদিন বোনকে নিয়ে যেতে পারেনি, কারণ কোথায় নিয়ে গিয়ে রাখবে। আর কোনো আত্মীয় স্বজন ওদের ছিল না। এবার যারা এরকম ভাবে আসে তাদের কি হয়, বন্ধু বান্ধবদের থ্রু দিয়ে আসে, চেনা পরিচিতদের থ্রু দিয়ে আসে, বাট সবসময় তাদের কোনো রিলেটিভ যে থাকবে তা কিন্তু না। তো এখানে ওদের কোনো রিলেটিভ ছিল না। তো 7-8 দিন পরে ওরা ওদের ড্রাইভারকে পাঠালো এবং আরেকজন ওই ঠিকা কাজের লোক যারা হয় তাকে পাঠালো, ড্রাইভারকে চাবি দিয়ে যে রুমটা পরিষ্কার করে রাখো, কারণ 7-8 দিন পরে বা 10 দিন পরে রুমটা তো নোংরা হয়ে যায়, গিয়ে পরিষ্কার করে এসো, মা মেয়ে ফিরবে আবার। ঠিক আছে, ওরা গেল, পরিষ্কার টরিষ্কার করে সুন্দর করে, তারপরের দিন ওরা আসবে, সেইভাবে পরিষ্কার টরিষ্কার করে চলে গেল। এবার ওরা পরিষ্কার করে, মানে এতদিন ধরে বন্ধ ছিল, যাই হোক পরিষ্কার টরিষ্কার করে চলে যাওয়ার পরের দিনই ওরা সকালবেলা এসছে। সকালবেলা এসে দেখছে পুরো রুম তছনছ হয়ে আছে। তছনছ কিরকম, সোফার যে মানে কভার গুলো থাকে সেগুলো মনে হচ্ছে কেউ যেন মানে রেগে টেনে ছুঁড়ে ফেলে দিয়েছে। টেবিলের যে টি টেবিলের ওপরে মানে সবকিছু টেনে ছুঁড়ে ফেলা, ডাইনিং টেবিলের কাঁচটা ভাঙা, রান্নাঘর ছত্রকার হয়ে আছে,
মানে পুরো কাবার্ড খুলে সমস্ত কিছু টেনে নামিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিলে যে হয় সেই অবস্থা। কোনো মানে কোথাও কিছু মানে গোটা নেই, আস্ত নেই, সব পুরো মানে ঘর লন্ডভন্ড। বেডরুমে সেম পরিস্থিতি, বিছানার চাদর টাদর মানে পুরো টেনে পারলে ছিঁড়ে দেয় এরকম অবস্থা, পুরো হয়ে পড়ে আছে। তখন ভদ্রমহিলা ঢুকে ফোন করেছে হেল্পিং হ্যান্ড, মানে যে ঠিকার কাজের মেয়েটা এসেছিল তাকে জিজ্ঞেস করেছে, ড্রাইভারকে বলেছে যে তোমরা কালকে এসে পরিষ্কার করে দিয়ে গেছো? বলে হ্যাঁ পরিষ্কার করেছি। বলে তাহলে এরকম অবস্থা কেন, কি করে হতে পারে? এবার ওদের যেহেতু 3 তলাতে রুমটা, আর সিকিউরিটি সোসাইটি, তার মধ্যে পশ এরিয়া, সিকিউরিটিও প্রচন্ড ভালো। কারো পক্ষেই সম্ভব না ওপরে উঠে গিয়ে ছাদের দরজা দিয়ে নামা যায়, কিন্তু ছাদের দরজা তো ভেতরের থেকে লাগানো, সেটাকে কেউ খোলেনি, কোনো ভাঙা নেই, জানলা ভাঙা নেই কোথাও। আর যে মেন ডোরটাও যথেষ্ট মানে পোক্ত। প্রথমে একটা জালির দরজা, তারপরে একটা যে কাঠের দরজা, দুটোতেই খুব ভালো, লক সিস্টেমটা ভীষণ ভালো এবং বেশ মজবুত। কোথাও কোনো কেউ ভাঙেনি যে চোর এসছে চুরি করতে এসছে কিছু ভেঙেছে, তা কিন্তু না, কোনো কিচ্ছু ভাঙেনি। তাহলে কি হলো? তো যাই হোক, মা মেয়ে থাকবে, বললো আবার পরিষ্কার করো, তো পরিষ্কার করে দিল। এবার মা মেয়ে মানে যে থাকতো, ওরা খুব একটা সোসাইটির মানুষজনের সাথে ইন্টারঅ্যাক্ট করতো না, যে কথা বলা আমরা হয় না নেইবারদের সাথে, প্রতিবেশীদের সাথে কথা বলা বা কিছু, এত পশ এরিয়া সেটা একটা ব্যাপার, আর ভদ্রমহিলা চাকরি করতেন সেটাও একটা ব্যাপার। আর সোসাইটি গুলোতে ইন্টারাকশনটা খুব বেশি হয় সেটা না, মানে কয়েকজন থাকে যাদের মধ্যে রিলেশন ভালো থাকে, আবার কেউ কেউ এরকম হয় পাশের বাড়ির লোকের সাথে চেনা পরিচিত নেই। তো ওই ভদ্রমহিলা ওরকম, এবং বোঝাই যাচ্ছে যে মানুষ হেল্পিং হ্যান্ডের সাথে মানে খারাপ ব্যবহার করে, সে আর অন্যান্য প্রতিবেশীদের সাথে কিরকম রিলেশন রাখবে। তো কি ভেতরে ওরা মা মেয়ে ছিল, 2 দিন ছিল, 2 দিন পরে ওরা কিন্তু আবার চলে গেল। কি হয়েছিল কেউ জানে না, ঠিক আছে। এবার তারপরে ওরা মানে পরে জানা গেল যে আবার কিছুদিন পরে এসেছে, ঘর টর পরিষ্কার করিয়ে এসছে, যাই হোক। এবারে আবার একজন মহিলাকে পেয়েছে যে 24/7 থাকবে ওখানে, এবং মহিলার বয়স 40-এর ওপরে। তো সেই মহিলাকে নিয়ে ওরা এলো, এসে আবার থাকা শুরু করলো। এবার ভদ্রমহিলা যে সে কিন্তু বলে দিয়েছিল যে আমি আর যাই করি, আমি ওপরের মানে কোনো রুমেই আমি থাকবো না, শোবো না। হ্যাঁ, আমি নিচে হলে থাকবো, তাও ভালো, মানে ডাইনিং এর পাশে যে স্পেসটা রয়েছে হলের সাথে সেইখানে থাকবো, কিন্তু আমি ওপরে থাকবো না। হলে ওরা মা মেয়ে বলেছে ঠিক আছে, কিন্তু টয়লেট তো আর কেউ ইউজ করতে দেয় না সার্ভেন্টকে, সার্ভেন্ট কোয়ার্টারেই যেতে হবে। বলেছিল তুমি শুধু টয়লেট ওপরের ইউজ করো, বাট নিচে টয়লেট বাথরুমটা ওপরের ইউজ করো, নিচে তুমি থাকো, কোনো অসুবিধা নেই। তো ভদ্রমহিলা বলেছে ঠিক আছে। রাত্রে মানে খুব চেষ্টা করবে যে যাতে না ওপরে যেতে হয় টয়লেটে, তো ঠিক আছে, সে দিনের বেলায় সমস্ত কাজ টাজ মিটিয়ে নেয় বা সন্ধ্যাবেলা, যাই হোক। এবার চলছে, এরা ভয় পেয়েছে কি কতটা পায়নি সেটার চেয়েও বড় কথা, মানে সেটা জানা যায়নি সেই মাঝখানের ব্যাপারটা। এবার যেটা হয়েছে সেটা হচ্ছে, ভদ্রমহিলা একদিন দুপুরবেলা স্নান করতে ওপরে গেছেন। স্নান করতে ওপরে গিয়ে হঠাৎ করে জোরে চিৎকার করেছেন, চিৎকার করে মানে জাস্ট কাপড়টাকে জড়িয়ে নিয়ে বেরিয়ে এসছেন। দৌড়তে দৌড়তে নিচে এসছেন, নিচে এসে বলছেন আমি আজকেই চলে যাব। তখন মানে ওই মহিলা বা তার মেয়ে বলছে কি হয়েছে? না আমি এক্ষুনি চলে যাব। বলে আরে তুমি, মানে তখন ওনার গায়ে সাবান টাবান লেগে রয়েছে, পুরো ভালো করে ধোয়াও হয়নি ওনার। এবার স্নান করছিল যখন, কি হয়েছে তখন বলছে আমি যখন স্নান করছিলাম আমার পেছন থেকে কেউ এসে আমাকে মানে গলা চেপে ধরেছে। আই ফিল দ্যাট, আমি এটা ফিল করেছি, ইংলিশে তো বলিনি, সরি, আমি এটা ফিল করেছি। এবং যে চেপে ধরেছিল সে মহিলা, কারণ আমরা যখন স্নান করি বুঝতেই পারছো কিভাবে আমরা স্নান করি, আর
আমাদেরকে যদি পেছন থেকে কেউ চেপে ধরে আমরা কিন্তু সবাই বুঝতে পারি, স্নান করার সময় হোক বা এমনি সময় হোক, যে ছেলে না মেয়ে সেটা কিন্তু আমরা সবাই সেন্স করতে পারি। তো ওই ভদ্র মহিলাও বুঝতে পেরেছেন যে মহিলা চেপে ধরেছেন এবং গলাটাকে ভীষণভাবে চেপে ধরেছেন। তো বলে আমি তো আর এখানে থাকবো না কোনোভাবে। তখন ওরা বললো যে আপনি স্নানটা করে নিন, অ্যাটলিস্ট নিচের বাথরুমে ইউজ করে নিন, স্নানটা করে নিন। তো স্নান করে ভদ্রমহিলা যা ছিল মোটামুটি কোন রকমে একটা শাড়ি পরে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। এবার এই মামে মানে 3-4 দিন হয়তো হার্ডলি ছিল, তারপরে কিন্তু মামেও চলে গেল। সবাই দেখলো একদিন মামে দরজায় লক করে বেরিয়ে যাচ্ছে। ভেতর মাঝখানে কি হয়েছে কেউ জানে না। এবার সোসাইটিতে আরেকটা জিনিস হয় দিল্লিতে, আমাদের মানে এখানকার সোসাইটি গুলোতে আলাদা, নয়ডার সোসাইটি গুলো, বাট দিল্লিতে কি জলের ভীষণ প্রবলেম থাকে। ঠিক আছে, কেন বলছি এটা সেটা পরে বুঝতে পারবে। জলের ভীষণ প্রবলেম থাকে, সেজন্য এটা কলকাতাতেও যে নেই তা নয়, অনেকেই নিচে রিজার্ভার করে রাখে, যেখানে নিচে একটা ট্যাঙ্কি থাকে, সেখানে জলটা স্টোর হয়, সকালে যে জল আসে ওয়াটার সাপ্লাইটা, তারপরে ওখান থেকে ওপরে তোলা হয়, ওপরের ট্যাঙ্কিতে জলটা ওঠানো হয়। এটা কিন্তু দিল্লির সোসাইটি গুলোতে প্রত্যেকের চেষ্টা করে নিজের নিজের মতো করে সেটা করে রাখার, কারণ প্রত্যেকেরই জল দরকার। এবং মানে কি বলবো, ওপরের ট্যাঙ্কে জল ওঠানোর জন্য সবসময় যে ফোর্স থাকে তা কিন্তু নয়, যে ডাইরেক্ট ওয়াটার সাপ্লাই জল ওপরে উঠে যাবে তা কিন্তু না। তো নিচের ওই ট্যাঙ্কে জলটা স্টোর হয়, তারপর ওখান থেকে তুলে নেওয়া হয়। এবার প্রত্যেকের মোটর আলাদা আছে, প্রত্যেকের ট্যাঙ্ক আলাদা, কারণ ওই যে বললাম বেশি ফ্লোর গুলো মাত্র 3টে ফ্লোর, মানে 3টে ফ্যামিলি থাকবে এক একটা, মানে একটা ফ্লোরে। আবার তার পাশে অনেক সময় এটা হয় যে 3টে মানে 6টা ফ্যামিলি, ও সামনে ফেস টু ফেস এরকম ভাবে 6টা ফ্যামিলি টোটাল। তো 6টা ফ্যামিলির ছাদে 6টা ট্যাঙ্ক থাকে, আর প্রত্যেকে কি করে, যেহেতু ওই ট্যাঙ্কটা একদম ওপরে, তো সব সময় তো আর গিয়ে দেখা সম্ভব হয় না জলটা ভরেছে না ভরেনি, এটা তো সম্ভব না। তো একটা ওই অ্যালার্ম লাগিয়ে নেওয়া হয়। আমরা যখন দিল্লিতে ছিলাম আমাদেরও ছিল ওটা। তো অ্যালার্মটা লাগিয়ে দিলে কি হয়, ওই জলের ট্যাঙ্ক যখন ফুল হয়ে যায় তখন ওটা অ্যালার্মটা নিচে বাজতে থাকে, তো যাতে মানে জল ওয়েস্ট না হয়। আর ওপর থেকে জল পড়লে খুব অস্বস্তি লাগে না, 3 তলা থেকে জল পড়ছে নিচে কন্টিনিউ, সেটা তো ঠিক না। তো ওয়াটার অ্যালার্ম লাগানো থাকে সবার ঘরে, তো এই সোসাইটিতেও তাই। এবার একদিন হঠাৎ কি হলো, সবাই দেখছে প্রচন্ড পরিমাণে জল পড়ছে। জল পড়ছে, কোথা থেকে জল পড়ছে সবাই ভেবেছে কারো ট্যাঙ্ক ফেটে গেছে বা কিছুতে একটা প্রবলেম হয়েছে। তো খোঁজ 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 দেখা গেল ওই যে ফ্যামিলিটা যে থাকতো তাদেরই ট্যাঙ্ক থেকে জল পড়ছে, এবং তখন মানে কন্টিনিউ জল পড়ছে। সিকিউরিটি তখন ফোন করলো ওনাকে, ভদ্রমহিলাকে ফোন করে বলছেন যে দেখুন আপনার ট্যাঙ্ক থেকে জল পড়ছে এবং কন্টিনিউ জল পড়ছে, হয় আপনারা এসে ব্যবস্থা করে দিয়ে যান, না হলে আমাদেরকে চাবি পাঠানোর ব্যবস্থা করুন। তো ভদ্রমহিলা বললো না আমরা আসবো না, আমরা ঠিক আছে আমরা চাবি পাঠিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, চাবি পাঠিয়ে দিল ড্রাইভারের হাত দিয়ে। ড্রাইভার এসে চাবিটা দিল সিকিউরিটিকে এবং ড্রাইভারও সাথে গেল, গিয়ে ওপরে দরজা খোলা হলো। দরজা খুলে যেটা দেখা গেল, মানে আগের বারে যেটা ছিল সেগুলো তো শুধু মানে চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল, এবারে দেখা গেল কেউ যেন রাগে টেনে ছিঁড়ে দিয়েছে সোফার কভার থেকে শুরু করে রান্নাঘরের মানে যে কি বলবো টেবিল টপ যেটা হয়, যেখানে ওই রান্নাঘরের কাবার্ড যেগুলো, সেগুলো মানে খুব জোরে কেউ যদি আঘাত করে সেগুলো পুরো ভেঙে যাবে, তো সেই রকম ভেঙে ভেঙে গেছে। দেওয়ালেও মনে হচ্ছে যেন কেউ খুব জোরে আঘাত করেছে বা মেরেছে বা আঁচড়েছে, পুরো দেওয়াল জুড়ে, মানে সে খুব রেগে গিয়ে কেউ কোনো কাজ করলে যে জিনিসটা হয় সেই জিনিসটা হয়েছে। এবং আরো যেটা দেখা গেল, বেডরুমে বিছানার তো চাদর টাদরের বালাই নেই, সেগুলো তো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। যে বেডরুমের যে কাবার্ড গুলো হয়, সেখানের যে কাবার্ডের যে ডোর হ্যান্ডেল গুলো, সেগুলো পর্যন্ত ভেঙে পড়ে রয়েছে। কাবার্ডের ভেতরে যা জামা কাপড় সেগুলো তো ওরা নিয়ে চলে গেছে, কিন্তু কাবার্ড পুরো খোলা।
আরো আশ্চর্য যে বেডের ওপরে কেউ টয়লেট করে রেখেছে। টয়লেট মানে হিসু এবং পটি দুটোই করে রেখেছে, এবং প্রতিটা বেডরুমে প্রচন্ড ভাবে নোংরা, বিভৎস একটা গন্ধ, মানে যত ধরনের হতে পারে। এবং লাইটের তার কাটা, এবং ওপরে গিয়ে এই জলের ট্যাঙ্কি দেখতে গিয়ে দেখলো যে জলের ট্যাঙ্কির তার কাটা, ওয়াটার অ্যালার্মের তার কাটা, মানে যত ধরনের অত্যাচার হয়। গিজারের তার কাটা, বাথরুমে কোনো কিছু আস্ত নেই, সবকিছু ভেঙে দিয়েছে, ভেঙে টুকরো করেছে। এখানে আরেকটা কথা বলে রাখি, এরা যখন ছেড়ে চলে গেল বাড়িটা, তখন কি হয়েছে, পুরো বাড়িটা অন্ধকার থাকার কথা, কারণ এরা মা মেয়ে চলে গেছে। কিন্তু যেহেতু 3 তলায়, নিচ থেকে বা পাশের যে বিল্ডিং সেখান থেকে দেখা যেত যে প্রতিদিন রাত্রে সন্ধে হলেই ওই মানে সার্ভেন্ট কোয়ার্টারটায়, এই সার্ভেন্টের রুমটায়, হেল্পিং হ্যান্ড যে রুমে থাকতো সেই রুমটায় লাইট জ্বলছে, এবং পর্দা টর্দা তো রয়েছে, কিন্তু কেউ যেন খুব রেগে গিয়ে হাঁটলে বা খুব মানে ভেতরে ভেতরে ফুঁসছে একদম রাগে, সেরকম ভাবে একটা হাঁটার যে মোশনটা হয় সেই জিনিসটা, কেউ একজন হেঁটে বেড়াচ্ছে, এটা কিন্তু ওরা প্রায়ই দেখতো যারা মানে নিচ থেকে বা বিল্ডিং থেকে, এটা কিন্তু পাশের বিল্ডিং থেকে এটা দেখা যেত। তো যে সিকিউরিটি সেও দেখে যেমন অবাক হলো, সেরকম সাথে সাথে এই যে মানে ড্রাইভার ছিল সেও প্রচন্ড অবাক হলো যে মানে কি এটা, কি চলছে ভেতরে, রুমের ভেতরে। এবং মানে রুমটার যা পরিস্থিতি সেটা তো আমি বললাম, মানে কোথাও কাঁচ, যেগুলো আয়নাটা বেডরুমের সেটা ভাঙা, কোনো কাঁচ আসতো নেই। ডাইনিং টেবিলের কাঁচ তো আগেই বলেছি ভাঙা। তো সবকিছু না ভেঙে, যে সাজানোর জিনিস, যে আমাদের হয় না চিনে মাটির অনেক কিছু আমরা সাজানোর জিনিস রাখি, বা কোনো সফট টয়েস যেগুলো থাকে, সেগুলো ছিঁড়ে কুটি কুটি হয়ে পড়ে আছে, ভেঙে পড়ে আছে, মানে ঘরে কোনো মানে যেন মনে হচ্ছে তাণ্ডব চলেছে, এরকম একটা ব্যাপার। এবং দেওয়ালে পর্যন্ত যে একটা ফেটে গেছে, দেওয়ালের সেই মানে কি বলে, দেওয়াল থেকে ছেড়ে বেরিয়ে এসছে, এরকম ব্যাপার। এত পরিমাণ মানে কেউ যেন রাগে পুরো পুরো ঘর দাপিয়ে বেরিয়েছে। তো সিকিউরিটি তো দেখে মানে কি বলবো, সে খুবই মানে একটা ভয় দিনের বেলাতেই বা যাই হোক একটা। তারপরে দরজা বাইরে থেকে লক করে এসে ইমিডিয়েট সিকিউরিটি ফোন করেছে ভদ্রমহিলাকে যে দেখুন আপনাদের রুমের যে অবস্থা দেখলাম তাতে আপনারা ইমিডিয়েট কিছু একটা ব্যবস্থা করুন। তো ভদ্রমহিলা যা ইরিটেট, সেটা তো বললামই যে কি ধরনের ইরিটেটেড মহিলা। সে বললো আমি ওসব কিছু করতে পারবো না, যা হয় হোক। তখন এরা বাধ্য হয়ে যে ঘরের যে মালিক অর্থাৎ ওর হাজব্যান্ড তাকে ফোন করলো। তাকে ফোন করাতে সেই ভদ্রলোক ভালো, তো সে সব কিছু শুনে সে কিন্তু এলো ইন্ডিয়াতে। তারপরে এসে ওই যে মানে ওই যে মেয়েটা মারা গেছে তার দাদাকে ডাকলো, দাদাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছিল, তুমি কি কিছু জানো? তখন তার দাদা বলল, এবং সরি শুধু যে হাজব্যান্ডকে বললো তা নয়, পুলিশ যখন ইন্টারোগেট করেছিল ওর দাদাকে, তখন ওর দাদা বলেছিল যে 4 মাসের মাইনে বাকি ছিল মেয়েটার। মেয়েটা অনেকবার বলেছে যে টাকাটা দিন, কারণ প্রতিটা মানুষের 4 মাসের মাইনে, সে যে লেভেলে চাকরি করে, যার 10,000 টাকা মাইনে তার কাছে 4 মাসের মাইনে মানে 40,000 টাকা। ইটস নট আ জোক। যার কাছে 1.5 লাখ টাকা মাইনে, 2 লাখ টাকা মাইনে, তার কাছেও যেমন ওটা অনেক, আর যে 10,000 টাকা মাইনে পায় তার কাছেও কিন্তু ওটা অনেক। 4 মাসের মাইনে দেয়নি, এবং মেয়েটা বাড়িতে পাঠাবে টাকা। বাড়িতে হতে পারে ছোট ছোট ভাই বোন রয়েছে, বাবা মা রয়েছে, প্রত্যেকেই তো নিজের প্রবলেম আছে বলেই তো সে অন্য জায়গায় চাকরি করছে বা কাজ করছে, তার পয়সাটা প্রয়োজন, প্রবলেম বলবো না, তার পয়সাটা প্রয়োজন, সেজন্য সে চাকরি করছে। তো তারা হেল্পিং হ্যান্ড, তারাও তো একটা চাকরি করছে। তো মেয়েটা অনেকবার বলেছে, এরা কিন্তু 4 মাসের টাকা দেয়নি। আরো যেটা ছিল, মেয়েটাকে বাড়িতে ফোন করতে দিত না, কোনো ফোন ছিল না মেয়েটার কাছে। মেয়েটাকে ওরা ওদের মোবাইল থেকে মেয়েটার মাকে ফোন করাতো, এবং ওরা সামনে দাঁড়িয়ে থাকতো মেয়েটা কি কথা বলছে না বলছে। সেম দাদার সাথেও যোগাযোগ করলে সেম জিনিস করতো, এবং ধীরে ধীরে ওকে বাড়ির সাথে কথা বলা কমিয়ে দিয়েছিল, পুরোপুরি বন্দি করে দিয়েছিল মেয়েটাকে। ইভেন ওর দাদা এলো, দাদার সাথেও মানে দেখা করতে দিত না। দেখা করতে ইন দ্য সেন্স যে বাইরে গিয়ে গল্প করবে, কি একটু ঘুরে আসবে, সেই জিনিসটা দিত না। কারণ
ওদের বাড়িতে আগে অনেক সার্ভেন্ট পালিয়ে গেছে, হেল্পিং হ্যান্ড যারা ছিল তারা পালিয়ে গেছে, এক কাপড়ে বেরিয়ে গেছে, সেটা ভদ্রমহিলা জানতো ভালো করে। আর এ যাতে না যেতে পারে সেজন্য সমস্ত দিক থেকে মেয়েটাকে বন্ধ করে রেখেছিল। এবং যেহেতু মেয়েটা দূরে থাকে আর এজেন্সি থেকে মেয়েটাকে নেয়নি, মানে এমনি সাধারণভাবে নিয়ে এসছে, সেজন্য মানে যেন মেয়েটার উপর ওদের পুরো অধিকার, এরকম একটা ব্যাপার। এবং ওর দাদা যখন আসতো, দাদার সাথেও ওই গ্রিলের বাইরে মানে গ্রিল লাগানো থাকতো, লক করা থাকতো, দাদার সাথে কথা বলো ব্যাস, আর দাদা বাইরে থেকে চলে যেত, এরকম ব্যাপার। কোনোভাবেই মেয়েটার সাথে মানে যে কি বলবো আলাদা করে কথা বলা বা কিছু, শুধু এত কিছুর মাঝখানে মেয়েটা এটা বলতে পেরেছিল যে 4 মাসের আমার মাইনে দেয়নি, আমি আর মানে এতবার বলেছি কিছুতেই দিচ্ছে না। আর মেয়েটা মানে ওই যে বললাম প্রচন্ড টর্চার করতো। আগের যারা হেল্পিং হ্যান্ড ছিল তাদেরকে মারপিট, গায়ে হাত পর্যন্ত তুলতো, সেই জন্যই তো তারা চলে গেছে। তো এই মেয়েটার বুঝতেই পারছেন, মানে পারছো সবাই যে কি পরিমাণ তাহলে প্রবলেম ছিল মেয়েটার, কি পরিমাণ অত্যাচার করা হয়েছিল মেয়েটার উপর। আর কোথাও যেতেও দিচ্ছে না। ওর দাদারও এমন পরিস্থিতি না যে ও বোনকে নিয়ে গিয়ে এক রাত্রি রেখে তারপরে পাঠিয়ে দেবে বাড়িতে, বা টিকিট কেটে, ট্রেনের টিকিট কেটে পাঠাতেও তো একটু সময় লাগে। আর এত রোজগার করে না যে সঙ্গে সঙ্গে বললে সঙ্গে সঙ্গে টিকিট কেটে পাঠিয়ে দেবে, সেটা তো না। তাকে তো বোনকে 1 দিন 2 দিন নিয়ে গিয়ে রাখতে হবে নিজের কাছে, তারপর টিকিট কাটবে, ব্যবস্থা হবে, তারপরে তো যাবে। আর আমরা যেমন যারা মানে একটু আমরা কি বলবো, আমরা যারা ইন্টারনেটে বসে টিকিট কাটতে পারি তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু ওরা যারা আসে এইভাবে মানে দূর থেকে আসে, তাদের তো সেই ব্যাপারটা নেই ইন্টারনেটে বসে টিকিট কাটা। তো কোনোভাবে ছেলেটাও বোনটাকে নিয়ে যেতে পারেনি। তোর হাজবেন্ড এসে সব কথা বললো, কথা বলে ছেলেটাকে বললো আমি তোমাকে 1 বছরের মাইনে দিচ্ছি, আর যা কিছু পুজো পাঠ শান্তি সস্তায়ন করার সেটা আমি করে দেবো, আর তোমার ইন ফিউচার যদি কিছু প্রয়োজন হয়, ছেলেটাকে বললো যে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তুমি কিন্তু এসে মানে ফোন করো, যদি কিছু প্রয়োজন হয় ভবিষ্যতে আমি তোমার সাহায্য করব। ভদ্রলোক খুব ভালো ছিলেন, এটা বোঝাই যাচ্ছে। এবং 1 বছরের মাইনে দিলেন, বাড়িতে পুজো টুজো করালেন এবং মেয়েটার মানে শান্তি সস্তায়নের ব্যবস্থা করলেন। সে যেদিন পুজো করানো হলো সেদিন অনেক মানে মহল্লার যেটাকে বলে গরিব বাচ্চাদের, গরিব মানুষদের, বাচ্চাদের না শুধু গরিব মানুষদের খাওয়ালো। মানে যতভাবে যা কিছু করা যায় মেয়েটার আত্মার শান্তির জন্য সমস্ত কিছু ভদ্রলোক করলেন। এবং ওই রুমে দাঁড়িয়ে যখন শান্তি সস্তায়ন হচ্ছে তখন পুরোহিতের সামনে, মেয়েটার দাদার সামনে ভদ্রলোক হাত জড়ো করে ক্ষমা চাইলেন, হাত জোড় করে ক্ষমা চাইলেন মেয়েটার কাছে এবং বললেন যে মানে তোমার উপর যা যা অত্যাচার হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী, তুমি যেখানে থাকো তুমি ভালো থাকো, তোমার সেই জন্যই আমি আজকে পুজো পাঠ করালাম, তোমার আত্মার শান্তি হোক, তুমি তৃপ্ত হও, শান্ত হও, তুমি এবার তুমি আর এইভাবে এখানে মানে নিজেও কষ্ট পেও না, আর কাউকে কষ্ট মানে এইভাবে তুমি তো কষ্ট পাচ্ছ, আসলে শোলটাই তো কষ্ট পাচ্ছে, সে তো তার নিজের রাগটা, তার নিজের কষ্টটা। তো তুমি আর এখানে আটকে থেকো না, আজকে তোমার পুজোর ব্যবস্থা হলো, তুমি এবার চলে যাও এখান থেকে। তো যাই হোক, এই পুজো টুজো করার পরে, সমস্ত কিছু করার পরে মানে ওই যে ওপরে সবাই দেখতো ঘুরে বেড়াচ্ছে বা কিছু, সেই জিনিসটা এখন আর নেই। কিন্তু রুম মানে ওই বাড়িটাতে কেউ আর আসেনি, তারপরে কেউ থাকেও না, বাড়িটা পুরো লক হয়ে পড়ে আছে। আগের মতো আর সেই ঘোরাফেরা যেমন নেই, সেরকম উপর থেকে যে জল পড়ছে সেই জিনিসটাও নেই, মানে এখন পরিবেশটা শান্ত হয়ে গেছে। ভগবান ওই মেয়েটার শোলকে মুক্তি দিক, এটা আমিও প্রার্থনা করি, মানে আমরা সবাই প্রার্থনা করি ভালো থাক, সে যেখানেই থাক। কিন্তু এই যে যে ভদ্রমহিলা এই কাজটা করলেন, একটা নিরীহ প্রাণ তাকে নিয়ে নিলেন, মানে কোথাও না কোথাও এটাও একটা খুন। এমন নয় যে তার পয়সা নেই, এমন নয় যে তার মানে কি বলবো উপায় ছিল না বা কিছু। এইভাবে একটা মানুষের উপর টর্চার করার তো কোনো দরকার নেই। আমি জানি না ভদ্রমহিলা মেন্টালি মানে হতে পারে ডিপ্রেশন বা যাই হোক যা কিছু, বাট তোমার নিজের প্রবলেম, তোমার কোনো অধিকার নেই সেটা অন্যের ওপর দিয়ে তোমার ফ্রাস্ট্রেশন বের করার। আর এই যে গরিব মানুষের টাকা মানে তার মাইনে না দেওয়া, আমি এই জিনিসটা আজও পর্যন্ত বুঝি না, এই লজিকটা। কারো টাকা মেরে বা কাউকে তার টাকা, তার পারিশ্রমিক বা তার প্রাপ্যটুকু না দিয়ে কি আনন্দ পায়, বা এই ভদ্রমহিলার কি শাস্তি হলো?
সেটা আমরা জানি না, এবং কি শাস্তি হবে তাও জানি না। হাজবেন্ড তো অলরেডি দূরে চলে গেছে, দূরেই থাকে সে। ওখানে যখন সোসাইটিতে থাকতো তখনই দেখতো সবাই ধীরে ধীরে আশা কমে গেছিল হাজবেন্ডের, আগে যত ফ্রিকুয়েন্ট ছিল তারপর কমে গেছে। মেয়েও 17-18 বছর ছিল, এতদিনে বড় হয়ে গেছে, মেয়ে চলে যাবে, তারপরে ওই ভদ্র মহিলার কি হবে? যতই চাকরি করুক, যতই টাকা থাক, প্রতিটা মানুষকে তার কর্মের ফল ভোগ করতে হয়। তো এই যে ভদ্রমহিলা ওই মেয়েটার প্রাণ নিলেন, মেয়েটাকে খুন করলেন, সেটা কি মানে তার কি কোনো শাস্তি হবে না? জানি না, ওপরওয়ালা নিশ্চয়ই বিচার করবেন। তবে মেয়েটা যেভাবে কষ্ট পেয়ে চলে গেছে তার জন্য সত্যি, আমি যখন ঘটনাটা শুনেছি, আমার বান্ধবী যখন বলছিল সেও যেমন কষ্ট পাচ্ছিল, আমারও খুব কষ্ট হয়েছে শুনে। যতটা না ভৌতিক, তার চেয়েও বেশি মানে একটা মানুষের ভেতরের যে কষ্ট, সেই জিনিসটা কিন্তু আলাদা। এবং সুইসাইড এক্সট্রিম লেভেলে গিয়ে মেয়েটা করেছিল। মেয়েটার যদি উপায় থাকতো, মেয়েটা কিন্তু এই জিনিসটা হয়তো করতো না। হয়তো কেন, প্রতিটা মানুষ তো বাঁচতে চায়, কেই বা করতে চায় এই জিনিসগুলো। তো এটা একটা বিশাল মানে কি বলবো, খুব কষ্টের ছিল ঘটনাটা। ভৌতিকের চেয়েও, ভয়ের চেয়েও আমার বেশি কষ্ট হয়েছে। আমরা নিজেরা যেন চেষ্টা করি, প্রত্যেকটা মানুষ, যে আমাদের আশেপাশের মানুষগুলো তারা যেন কষ্ট না পায়, তারা ভালো থাকুক। বা আমাদের বাড়িতে যে সমস্ত হেল্পিং হ্যান্ড রয়েছে, আমাদের জন্য তাদের যেন কখনো আঘাত না লাগে। এটা জ্যোতিষের দিক থেকে বলা হয় যে তোমার যারা হেল্পিং হ্যান্ড তাদের সাথে যদি তুমি খারাপ ব্যবহার করো, তার জন্য কিন্তু শনিদেব খুব অসন্তুষ্ট হন, প্রচন্ড পরিমাণে তার জীবনে স্ট্রাগল দেন। মানে তুমি যদি 1 গুণ করো, সে তো স্বাভাবিক, তোমার কর্মটা ফেরত আসবেই 100 গুণ 1000 গুণ হয়ে। তাই আমাদের প্রত্যেকের উচিত যারা হেল্পিং হ্যান্ড তাদের সাথে ভালো ব্যবহার করে, কারণ ওরা যদি না থাকে আমরা সার্ভাইভ করতে পারবো না। আমি আমার ছেলেদের ছোটবেলায় বলতাম, এখন ওদের অভ্যেস হয়ে গেছে, যে আমার বাড়িতে যে কুড়া তুলতে আসে তাকেও তুমি হয় ভাইয়া বলো, না হলে আঙ্কেল বলো, কখনো তাকে কুড়াওয়ালা বলে তার সামনে বলো না। ঠিক আছে, তুমি হয়তো অন্য সময় বলছো যে কুড়া নিতে এসছে বা কিছু, বাট তার সামনে যখন কথা বলবে তখন তাকে আঙ্কেল বলো, তাকেও রেসপেক্ট দিও। কারণ সে যদি আমার বাড়ি থেকে নোংরাটা তুলে নিয়ে না যায়, আমি কিন্তু শেষ হয়ে যাব। বিশেষ করে আজকাল ফ্ল্যাট কালচারে তো একদিনের বেশি যদি ময়লা বাড়িতে পড়ে থাকে, তাহলে আমরা সবাই বুঝতে পারছি কি অবস্থা হয়। আর যারা বাঙালি, তারা যখন ননভেজ খায়, তারা তো বুঝতেই পারবে যে কি ধরনের পচা গন্ধ উঠতে পারে। তো সামান্য যারা ওই ময়লাটা তুলে নিয়ে যায়, দেখে মনে হয় সামান্য, কিন্তু তারা যে কত বড় কাজ করে সেটা আমরা যদি একটু গভীরভাবে ভেবে দেখি, তাহলে কিন্তু আমরা সবাই বুঝতে পারবো। তো সেখানে যে কোনো হেল্পিং হ্যান্ড, সে বাগানের মালি হতে পারে, সে আমার বাড়ির ঠিকে ঝি হতে পারে, তাদের প্রত্যেকের সাথে আমাদের উচিত ভালো ব্যবহার করা। আমরা যদি ভালো ব্যবহার করি, ওরাও নিশ্চয়ই ভালো ব্যবহার করবে। আমি এর পরের দিন যখন আসবো, আমার ইচ্ছে আছে কয়েকটা, আজকে দুটোই যেমন একটা কষ্টের, একটা ভৌতিক ঘটনা, দুটোই ভৌতিক ঘটনা বললাম। এরপরে একদিন করবো যেটা শুধুমাত্র পজিটিভ জিনিস থাকবে। তো সেখানে এরকম একজন মানুষের কথা বলবো যে কোনোদিন হেল্পিং হ্যান্ডের সাথে খারাপ ব্যবহার করেননি, এবং সেই মানুষটার জীবনে কি কি হয়েছিল ভালো ভালো জিনিস, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। তো সেটা পরের দিন, আজকে আর নয়। আশা করি আপনাদের দুটো গল্পই, তোমাদের সবার দুটো গল্পই খুব ভালো লেগেছে। আর আমি ঘটনাটা বলতে বলতে কমেন্ট আর দেখিনি, আমি প্রত্যেকের এগুলো কমেন্টগুলো পড়বো, নিশ্চয়ই রিপ্লাইও করব। আর ইউটিউবের দর্শকদের এবং আমাদের ফেসবুকের দর্শকদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের গ্রুপটা ধীরে ধীরে গ্রো করছে, এটা দেখে ভীষণ ভালো লাগছে। তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, গল্পগুলো শেয়ার করো, নিজেদের গল্প থাকলে বলতে এসো। আমরা বারবার বলছি, আমাদের অডিও স্টোরি রহস্য রোমাঞ্চর আসর বলে একটা অডিও স্টোরি যে সেশন, সেটা চালু হয়েছে। তো তোমরা অডিও রেকর্ডিং করেও পাঠাতে পারো ঘটনা, আমাদের সাথে যোগাযোগ করো। ফেসবুকে বা ইউটিউবে আমাদেরকে মেসেজ করো, আমরা নিশ্চয়ই সেটাকে, গল্পটাকে, অডিও রেকর্ডটাকে পাঠালে আমরা নিশ্চয়ই তা গ্রহণ করব। এবং তোমরা সবাই এই যে আমাদের সাথে সাথে, আমরা আমাদের সাথে যে রয়েছে এবং ধীরে ধীরে আমাদের পরিবারটা যে বড় হচ্ছে, তার জন্য যেমন ধন্যবাদ, তেমনই আনন্দ হচ্ছে খুব। আর সবাই তোমরা ভালো থেকো, সাথে সাথে তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আমরা সবাই মিলেমিশে একটা সুন্দর পরিবার অলরেডি হয়েছে, আরো সুন্দর হবে, আরো বড় হবে পরিবারটা, তোমরা সবাই সাথে থাকলে।
আর আজকে আর ঘটনা বলবো না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর চেষ্টা করবো এরপরে আবার তাড়াতাড়ি আসার। লাস্ট 2 সপ্তাহ আগে বোধহয় আমার আসার কথা ছিল, কিন্তু আমার একটু চোখে প্রবলেম হয়ে গেছিল, সেটা বেশ কিছুদিন ভোগালো। মানে প্রচন্ড গরম ছিল, তার জন্য আমার একটু গরমে কখনো কখনো হয়ে যায় একটু প্রবলেম, তো সেই জন্য আমি আসতে পারিনি। তার জন্য আমি সত্যি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আজকে এলাম, এরপরে চেষ্টা করব আবার তাড়াতাড়ি আসার। সবাই ভালো থেকো, ততদিন আনন্দে থেকো। আর বিশালাক্ষী আসছে লাইভে, উর্মিদি আসবে, তনুদি আসবে, অমৃতা গাঙ্গুলি অনেকদিন আসনি, তোমাকে দেখিনি, তুমি কিন্তু আবার এসো। আর তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে? আজ এই পর্যন্তই। নমস্কার সবাইকে, শুভরাত্রি। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.